আজ দোল, আকাশে মেঘ রোদের খেলা। আমি আর বৈদেহী আজ ছুটোছুটি করে রং খেললাম ওদের বাড়ির ছাদে। কালচে বেগুনি আর গাঢ় সবুজ রং একসাথে মিশিয়ে তেলে গুলে কাউকে মাখিয়ে দিলে যে এত বীভৎস রকম বিশ্রী দেখতে লাগে তা আমার জানাই ছিল না। বৈদেহীকে একেবারে তো চেনাই যাচ্ছিল না। ইস! তবে আমি বৈদেহীকে নিয়ে খুব মজাও করেছিলাম। হাসছিলাম জোরে জোরে, হো হো করে। বৈদেহী চিলেকোঠা দরজার পাশে দাঁড়িয়ে জানলার কাচের শার্সিতে নিজের মুখটা দেখতে চেষ্টা করছিল। আর আমি হাসতে হাসতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজাটা উপভোগ করছিলাম। বৈদেহীর রঙে কালো হয়ে যাওয়া মুখের মধ্যে শুধু সাদা ঝকঝকে মুক্তোর মতো দাঁতগুলোই দৃশ্যমান। বৈদেহী শার্সির দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে ফিরল আমার দিকে। ভাবছিলাম কিছু বলবো কি বলবো না। এমন সময় হঠাৎ আচমকা আমি এক পুরুষ কণ্ঠের হাহা শব্দের অনাবিল এক হাসির আওয়াজ পেলাম। চট করে শব্দের উৎসের দিকে ঘাড় ঘোরাতেই দেখি এক সদ্য তরুণ পাশের বাড়ির ছাদে। আমাকে দেখে অপ্রস্তুতের এক শেষ। চট করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, যেন কিছুই হয়নি। ওর যেন কোনো অস্তিত্বই নেই। ছাদের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে রেলিং ধরে নিচের রাস্তার দিকে তাকিয়ে দাঁড়ালো। দোলের দিনে পরিপাটি সাদা পাজামা পাঞ্জাবি পরা যুবকটি তখন যেন কি ব্যস্ত রাস্তা দেখতে। বৈদেহী ততক্ষণে নিজের সালোয়ার কামিজের ওড়নায় মুখ মুছছে আমার দিকে তাকিয়ে দাঁত বার করে হাসতে হাসতে খানিকটা রং ঘষে ঘষে তুলেও ফেলেছে। একটুও রাগেনি, অথবা ভেতরে ভেতরে রাগলেও বাইরে সামলে নিয়েছে, প্রকাশ করেনি মুখে। পাশের বাড়ির দিকে আর চোখে তাকায় বৈদেহী। সদ্য তরুণের হাসি শুনেছে নির্ঘাত। আর বৈদেহীর ওই রকম রংমাখা বাদুড়ে মার্কা মুখ দেখে তাকে উদ্দেশ্য করেই হাসিটা পাশের ছাদ থেকে ভেসে এসেছে, এটা সে বিলক্ষণ বুঝে ফেলেছে। আমার সাথে আলতো গলায় টুকটাক কথা বলতে বলতেই বৈদেহী আবার তাকালো পাশের ছাদে। বৈদেহী তাকানো দেখে আমি আর নিজের কৌতূহল ধরে রাখতে পারলাম না। কে রে ওই ফকর ছেলেটা? রং খেলা দেখে অমন হাসির কি হলো? অন্য পাড়ার ছেলে বুঝি? হাসি মুখে গালে ওড়না ঘষা থামিয়ে বৈদেহী বলে, ও হলো বসন্ত, বসন্ত। দক্ষিণ ভারতীয় শুধু নামেই, আসলে পাক্কা বাঙালি। কয়েক পুরুষ ধরে এখানেই ওরা। আমি বললাম, ও তাই বুঝি, তবে তো তোর চেনা। কিন্তু অমন করে হাসলো কেন? আর তুইও কিছু বললি না তো? বৈদেহী একই রকম ভাবে হেসে বলে, কি বলবো? আমি বললাম, তোর দিকে তাকিয়ে অমন করে ফিচেলের মতো হাসছিল যে, তবে তোকে কি ভালোবাসে নাকি? কয়েক সেকেন্ড বড় বড় চোখের পাতা মেলে সামনের দিকে চেয়ে রইল বৈদেহী। ওর মুখের লেগে থাকা রঙের প্রলেপের তলায় ধরা পড়ল না ওর মুখের রেখার নড়নচড়ন বা কোনো অভিব্যক্তি। তারপর যেন বহুদূরের ওপার থেকে মৃদুস্বরে কেটে বলল বৈদেহী, না, ও আমায় ভালোবাসে না। তবে আমি বাসি, খুব ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমি অবাক হয়ে দেখলাম বৈদেহী দু চোখের কোণ চিকচিক করছে। কি যেন একটা ছিল বৈদেহীর কথায়। আমি আর বেশি কথা এগোতে পারলাম না। বেলাও হয়েছিল। ফিরে গেলাম বাড়িতে। তারপর বৈদেহীর সঙ্গে দেখা সাক্ষাতে একটা দূরত্ব তৈরি হলো সামান্য। তবে আমার মনে সবখানি জুড়েই বৈদেহী, শুধুই বৈদেহী। আমাকে সর্বক্ষণ খুব টানে বৈদেহীর সঙ্গ। তবুও ওর কাছে যেতে একটা বাধাও পাই নিজের ভেতর থেকে। এর মধ্যেই বিএসসি ফাইনাল। পড়াশোনার চাপে কিছুদিন আর অন্য কোনো দিকে মনই দিতে পারিনি। তাই বলে এমন নয় যে বৈদেহীর চিন্তা একেবারে মনে আসেনি। বারবার মনে পড়েছে ওর কথা, ওর গান, ওর ঝগড়া, ওর চোখের চাউনি, সব। কিন্তু পরক্ষণেই মনে হয়েছে এর কোনোটাই তো আমার জন্য নয়। বৈদেহী তো বসন্তের জন্য নিজেকে উৎসর্গ করেছে। কে জানে কখনো ওর ভালোবাসার প্রত্যুত্তর পাবে কিনা। এভাবেই পার হলো আরো বেশ কয়েকটি মাস। তারপর আমাদের বিএসসির রেজাল্ট বেরোলো। বৈদেহী কোনো রকমে অনার্সটা ধরে রেখেছে। ও আর পড়বে না, নার্সিং ট্রেনিং নেবে। আমি ইউনিভার্সিটির টপার হলাম যে কি করে তা জানি না। পড়ায় মন তো বসাতেই পারতাম না। যাই হোক, রেজাল্ট যখন ভালোই হয়েছে,
তখন পড়াশুনো তো এগোতেই হবে। আমি কলকাতায় থেকে এমএসসিটা করব ঠিক করলাম। জেলা শহর পেছনে পড়ে রইল বৈদেহীকে নিয়ে। বৈদেহী নার্সিং শেষ করে তখন হাসপাতালে জয়েন করেছে শুনলাম বাড়িতে গিয়ে। আমিও পিএইচডি শুরু করেছি ততদিনে, অন্য রাজ্য থেকে। এইবারে বাড়িতে আসার পরে একদিন একেবারে বৈদেহীর সাথে মুখোমুখি দেখা হয়ে গেল স্টেশন বাজারে। বৈদেহী হেসে দাঁড়ালো। কিশোর, আমি আজই তোদের বাড়িতে যেতাম তোর ফোন নাম্বারটা নিতে। দেখা হয়ে খুব ভালো হলো। পুরনো বন্ধুদের মধ্যে আর কারোর সাথে তেমন যোগাযোগ তো রাখা হয়নি। শুধু তোর সাথেই রাখতে চেয়েছিলাম যোগাযোগ, অথচ তুই তো দূরে দূরে পড়তে চলে গেলি। আমার জন্য কি আর তোর কোনো সময় ছিল বল? নামেই শুধু বন্ধুত্ব, বেস্ট ফ্রেন্ড বুঝি এমনি এমনি হয়? আমি বলতে চাইলাম, বৈদেহী, আমি তো আমার সারাটা জীবনই তোকে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই তো নিজেকে বসন্তের জন্যই আগলে রেখে দিয়েছিস। আমি কি করব বল? কিন্তু মুখে একটা কথা উচ্চারণ করে কিছু বলতে পারলাম না। উল্টে হেসে বললাম, না রে, তা নয় ঠিক। কেরিয়ারটা না গোছাতে পারলে খাবো কি বল? তুই তো আর সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবি না আমায়। তবে ওসব ছাড়, তোর কি কথা বলার ছিল সেটাই বল দেখি, শুনি। বৈদেহী চোখ মুটকে বলল, সারপ্রাইজ সারপ্রাইজ রে, সন্ধেবেলা বাড়িতে থাকিস। আসবো আমি। এখন আসি রে, হাসপাতালে যাচ্ছি এখন। কথা হবে তবে সন্ধেবেলায়। বৈদেহী চলে গেল। ওর চলে যাওয়াটা আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ আমার বুকের রক্তটা ছলাৎ করে উঠল। কি বলতে চায় বৈদেহী? মুহূর্তের জন্য আমার মনে হলো আমার শরীরটা যেন আর আমার নিজের বশে নেই। আমার হৃৎপিণ্ডটা লাফালাফি করে যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। কি বলতে চায় বৈদেহী? সন্ধেবেলা আমাদের বাড়িতে এসে কি এমন বলবে বৈদেহী? আমার তর সইছে না আর। কখন সন্ধে হবে? সারাটা দিনই আমার খুব উদ্বেগে কাটল। সন্ধেবেলায় আমি সাদা পাজামা পাঞ্জাবি পরে সেজেগুজে বসে রইলাম। বারবার ঘড়ি দেখলাম আর দোতলার বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকালাম। কখন আসবে বৈদেহী? ওই তো আসছে মনে হয় বৈদেহী, স্কুটি নিয়ে। হ্যাঁ, সত্যিই বৈদেহী। আমি দোতলার বারান্দা থেকেই ডাকলাম গলা তুলে, একেবারে ওপরে চলে আয়। গেট খুলে ভেতরে ঢুকে এলো বৈদেহী। তারপর সিঁড়িতে ধূপধাপ পায়ের আওয়াজ পেলাম। বৈদেহী আসছে। আমি মুখোমুখি দুটো বেতের মোড়া আগে থেকেই বারান্দায় পেতে রেখেছিলাম। বৈদেহী এসে ধপ করে বসে পড়ল একটা মোড়ায়। তারপর হড়বড় করে বলে উঠল বৈদেহী, এই শোন, আমার না হাতে সময় খুবই কম। আমার আর বসন্তের বিয়ে সামনের সপ্তাহে। তুই কিন্তু আমাদের বিয়ের আগে কিছুতেই ফিরে যেতে পারবি না। তোকেই দাঁড়িয়ে থেকে সব করতে হবে। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? তুই তো আমার এক এবং একমাত্র বেস্ট ফ্রেন্ড। কাজেই তোর ওপর ভরসা করেই বসে আছি আমি। কোনো মানা, কোনো এক্সকিউজ কিন্তু আমি শুনব না। বুঝলি? কি রে? আমিও খুব খুশি খুশি ভাব দেখালাম বৈদেহীকে। আর কথাও দিলাম, তোর বিয়েতে আমি থাকব না তাই কখনো হয়? তুই নিশ্চিন্তে থাক, আমি থাকছি। তোর বিয়ে পার করেই ফিরব। আমি বৈদেহীকে এসব কথা বলছিলাম ঠিকই, কিন্তু আমার বুকের ভেতরটা তখন চিনচিন করে ব্যথা করছিল। বৈদেহীর খুব কাজের তাড়া ছিল। এক কাপ চা খাওয়ার সময়ও হলো না। ওর হাজারো কাজের তাড়ায়। তাড়াহুড়ো করে চলে গেল বৈদেহী। বৈদেহীর সাথে বসন্তের বিয়ে হয়ে গেছে নির্বিঘ্নে। আমি নিজে দাঁড়িয়ে থেকে সব কাজে তদারকি করে বেড়ালাম সারাদিন ধরে। মাঝে একটা দিন পার হয়ে গেছে। আজ বৈদেহীর ফুলশয্যা। এদিকে আজ একটা কাণ্ড হয়েছে। ওদের ফুলশয্যার খাট সাজাবার লোক আসেনি। এবার কি হবে? বৈদেহী আমাকে ফোন করল। আমিও ওর ফোন পেয়ে ছুটলাম। মনের মতো করে বৈদেহীর ফুলশয্যার খাটটা সাজালাম। বৈদেহী এবং বসন্ত দুজনেই খুব খুশি। আমি ওদের খাট সাজিয়ে দিয়ে বললাম, এবার আমি আসি রে। কাল ভোরের ফার্স্ট ট্রেনে আমাকে ফিরে যেতেই হবে। হাওড়া থেকে দুপুরে ট্রেন। গোছগাছ করতে হবে।
ওদের দুজনের প্রবল চাপাচাপিতে একটু মিষ্টি খেয়ে আমি বিদায় নিলাম। ফেরার সময় আমার চোখের কোণাটা জ্বালা করে উঠল। অস্ফুটে বললাম, সুখী হোস বৈদেহী, খুব ভালো থাকিস। হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস ছেড়ে চলেছে আমার গন্তব্যে। চলছে ট্রেন হু হু করে। আমার মনটা চলছে আরো বেশি হু হু করে। বৈদেহী সুখে থাক। আর আমি ওকে সারা জীবনের শুভেচ্ছা জানাই। আর আমি থাকি আমার মতো। আসলে বোধহয় জীবনে কিছু না পাওয়া থাকলেই বেশি আনন্দ।